দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার। হুম। নিয়ে যা এই দুটো রাখ, নিয়ে যা, যা সব। সেই আমার কাছে স্ট্যান্ডটা করে দেবো। স্ট্যান্ডটা ছিল এখানে রেখেছিলাম আগের দিন। ম্যাডাম একটু সকালে আগু মিউট করে দিন না, সঙ্গীতা ম্যাডাম। সরি স্যার, সরি স্যার, সরি স্যার। আচ্ছা, কোনটা হবে যেন আজকে বললাম, ধ্বনি পরিবর্তন নাকি? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, একটা নোট রেডি আছে, সে নোটটা দিয়ে দেবো, কিন্তু তার আগে আমি একটুখানি। আচ্ছা, শুরু করছি, হ্যাঁ। ওকে স্যার। জুলেখা ম্যাডাম কি জয়েন করেছে? এক মিনিট। ধ্বনি পরিবর্তন কেন হয়? যদি এর থেকে কোনো প্রশ্ন আসবে না, ধ্বনি পরিবর্তন কেন হয়, তবুও বলুন দেখি। শোনা গেল না। না রে, হ্যালো, এবার শুনতে পাচ্ছি। এবার শোনা যাচ্ছে? হুম, বললাম যে ভৌগোলিক কারণে মানে আঞ্চলিক কারণে হয়। কোথাও যদি কোনো শব্দের আলাদা উচ্চারণ করে সেখানে অনেক মানুষ, এবং কারো শ্রবণ যন্ত্রের যদি ত্রুটি থাকে সে কারণেও ধ্বনি পরিবর্তন হতে পারে। উচ্চারণ লাঘব করার জন্য আমরা ধ্বনি পরিবর্তন করতে পারি। প্রাকৃতিক কারণে ধ্বনি তাহলে পরিবর্তন আমরা হতে বলতে পারে। পারি একটা হচ্ছে ভৌগোলিক পরিবেশ, তাই তো? হ্যাঁ। 2 নম্বর আমরা বলতে পারি আঞ্চলিকতা। 3 নম্বর আমরা বলতে পারি শ্রবণ বাকযন্ত্রের ত্রুটি। 4 নম্বর আমরা বলতে পারি আহ শ্রবণ যন্ত্রের সমস্যার জন্য আমরা ভুল উচ্চারণ করি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা আরেকটা বলতে পারি, কি বলতে পারি শ্রবণ যন্ত্রে, আচ্ছা, উচ্চারণের সহজ করা, উচ্চারণকে সহজ করার জন্য। এইগুলো মূলত কারণ ধ্বনি পরিবর্তনের। যদি এখান থেকে প্রশ্ন আসবে না, ধারার থেকেই আসবে, তো আমরা ধারাতে চলে যাই তাড়াতাড়ি করে। ধারা 4 রকমের। একটা হচ্ছে ধ্বনির আগম। 4 রকম ভাবে ধ্বনির পরিবর্তন হয়। ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর,
আর 4 নম্বর হচ্ছে ধ্বনির স্থানান্তর। এই 4 রকম ভাবে কিন্তু ধ্বনির পরিবর্তন হয়। প্রত্যেকটা ভাগকে কয়েকটা ভাগে আবার ভাগ করা যায়। আচ্ছা, আমরা স্বরাগম দিয়ে শুরু করি নাকি, মানে ধ্বনির আগম দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওটাই ভালো। ধ্বনির আগম। ধ্বনির আগম বলতে কি বোঝায়? যখন কোনো শব্দ উচ্চারণের সময় দ্রুত উচ্চারণের কারণে যুক্ত ব্যঞ্জন ধ্বনি ভেঙে গিয়ে, মানে শব্দের প্রথমে বা মাঝখানে বা শেষে যে ব্যঞ্জন ধ্বনিগুলো রয়েছে সেগুলো ভেঙে গিয়ে তার মধ্যে যদি স্বরধ্বনি এসে যায়, বা প্রথমে যদি স্বরধ্বনি এসে যায়, বা শেষে শব্দের শেষে যদি স্বরধ্বনি উচ্চারণ করি বা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করি শব্দের প্রথমে বা মাঝে বা শেষে, তাকে বলা হয় ধ্বনির আগম। তাহলে ধ্বনির আগম হচ্ছে দু রকমের। একটা হচ্ছে স্বরাগম, আর 2 নম্বর হচ্ছে ব্যঞ্জনাগম। স্বরাগম এন্ড ব্যঞ্জনাগম, এই দুটো। প্রথমে আমরা স্বরাগম বলি। স্বরাগম কি? যখন স্বরধ্বনির আগমন ঘটে। কোথায় ঘটে? উচ্চারণের সুবিধার জন্য শব্দের প্রথমে বা মাঝে কিংবা শেষে যদি স্বরধ্বনির আগম হয় তাকে বলা হয় স্বরাগম। স্বরাগমকে 3টে ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে আদি স্বরাগম, 2 নম্বর হচ্ছে মধ্য স্বরাগম, আর 3 নম্বর হচ্ছে অন্ত স্বরাগম। তাহলে স্বরাগম 3 প্রকার: আদি, মধ্য এবং অন্ত। এবার আমি উদাহরণ দিয়ে দিয়ে বোঝাই বা বলি। প্রথমে হচ্ছে আদি স্বরাগম। শব্দের প্রথমে যদি যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে সেই যুক্ত ব্যঞ্জন বর্ণকে উচ্চারণ করবার সময় আমাদের কষ্ট হয়। আমাদের জিহ্বের সেই কষ্টকে লাঘব করবার জন্য আমরা শব্দের প্রথমে অর্থাৎ যুক্ত ব্যঞ্জন বর্ণের পূর্বেই একটি স্বরধ্বনি আনার চেষ্টা করি। একেই বলা হয় আদি স্বরাগম। যেমন স্পর্ধা থেকে আস্পর্ধা, যেমন স্টেবল থেকে আস্তাবল, যেমন স্টেশন থেকে স্টেশন, অথবা স্টেশন এরকমও বলে। যেমন স্টিমার থেকে স্টিমার, যেমন স্কুল থেকে স্কুল, যেমন স্পিরিট থেকে স্পিরিট। প্রত্যেকটাতেই কিন্তু প্রথমে যুক্ত ব্যঞ্জন রয়েছে। এই যুক্ত ব্যঞ্জনকে ভাঙার জন্যই আদি স্বরগম হয়। যেমন স্টেট থেকে হচ্ছে এস্টেট। তাহলে এতগুলো উদাহরণ দিলাম আদি স্বরগমের, বুঝতে পেরেছেন? বুঝতে পারা গেল সব? হ্যাঁ স্যার, বুঝতে। আচ্ছা, মধ্য স্বরাগম কি? মাঝের যুক্ত ব্যঞ্জনকে ভেঙে ফেলে, তাই তো?
মাঝের যুক্ত ব্যঞ্জনকে কি করে? ভেঙে ফেলে। আচ্ছা, মধ্য স্বরগমের আরো দুটো নাম আছে, কি কি? স্বরভক্তি আর বিপ্রকর্ষ। স্বরভক্তি আর বিপ্রকর্ষ। স্বরভক্তি আর বিপ্রকর্ষ কেন এরকম নাম হয়েছে তো দেখি। স্বরভক্তি কি? স্বরভক্তি হচ্ছে স্বরে স্বরধ্বনি দিয়ে ভেঙে দেওয়া বা বিভাজন করা। স্বরভক্তি কথার অর্থ, স্বরভক্তি কথার অর্থ হচ্ছে স্বরধ্বনি দিয়ে যুক্ত ব্যঞ্জন বিভাজন করা, তাকে বলা হয় স্বরভক্তি। আর বিপ্রকর্ষ কি জিনিস? বিপ্রকর্ষ হচ্ছে আকর্ষণের বিপরীত প্রক্রিয়া। আকর্ষণের বিপরীত প্রক্রিয়া, তার মানে এক কথায় কি বলবো? বিকর্ষণ। বিপ্রকর্ষ কথার অর্থ হচ্ছে কি? বিকর্ষণ। অর্থাৎ যে দুটো ব্যঞ্জনধ্বনি যুক্ত অবস্থায় ছিল তাদের মধ্যে আকর্ষণ ছিল, তার মধ্যে স্বরধ্বনিকে ঢুকিয়ে দিলে সেই আকর্ষণটা কেটে গেল, তাকে কি বলা হয়? বলুন। বিকর্ষণ বা বিপ্রকর্ষ বলা হয়, তাই না? বিপ্রকর্ষ। যেমন আমি যদি বলি ভক্তি, তাহলে এটাকে আমরা একটু ভেঙে কি দেখাতে পারি? ভকতি। ভকতি। এটা দেখুন, ভক্তি ভ, অ, ক, ত যোগ হ্রস্ব ই, ভক্তি। এই যে ক আর ত একসাথে রয়েছে যুক্ত অবস্থায়, আকর্ষণ আছে। এবার এর মধ্যে আমি স্বরধ্বনি যদি নিয়ে আসি তাহলে ওরা আলাদা হয়ে গেল, ওদের মধ্যে আর আকর্ষণ নেই। এই যে অ নিয়ে এসছি, ওই দুটোর মাঝখানে অ চলে এসছে, তাই এইভাবে এটাকে স্বরভক্তি বা বিপ্রকর্ষণ বলা যেতে পারে। যেমন বৈষ্ণব পদাবলী বা চণ্ডীমঙ্গল বা মনসামঙ্গল বা ময়মনসিংহ গীতিকা বা শ্রীকৃষ্ণ কীর্তন, যেখানেই আপনারা দেখবেন সেখানে কিন্তু স্বরভক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন বৈষ্ণব পদাবলীতে একটা লাইন আমি বলছি, অমিয় সাগরে স্নান করিতে সকলি গরল ভেল। এই যে স্নান, এই শব্দটার মূল শব্দ কি? স্নান। স্নান। সেখান থেকে কি এসছে? স্নান। এটা বৈষ্ণব পদাবলীর একটি বিখ্যাত পদ, বৈষ্ণব পদাবলী। তো সেখানে কিন্তু আমরা এরকম স্বরভক্তির উদাহরণ লক্ষ্য করতে পারছি। স্নান থেকে স্নান কিভাবে আসলো? দন্তস্ব দন্তন্য আকার দন্তান্ন স্নান, এই যে স্নান, এখান থেকে আসলো দন্তস্ব হ্রস্ব ই যোগ ন যোগ আ যোগ দন্তান্ন। এই যে হ্রস্ব ইটা চলে আসলো মাঝখানে, যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দিয়ে আসলো, তাহলে এটা হয়ে গেল কি? স্বরভক্তি। কি হয়ে গেল? স্বরভক্তি। আরেকটা উদাহরণ দিচ্ছি, কেনাবাসী। কেনাবাসী বায়ে বড়াই চিত্তের হরিষে। এটা শ্রীকৃষ্ণ কীর্তনে আছে। এই যে হরিষে, এই শব্দটা এসছে হর্ষ থেকে। কোথা থেকে এসছে? হর্ষ। এবার আপনারা একটু ভাঙুন এটাকে,
হর্ষ। এই যে কিছু নেই মাঝখানে, কোনো স্বরধ্বনি নেই। এবার আমি স্বরধ্বনি নিয়ে আসছি। হ, র, ই, সে বা হরিশ, যাই হোক। এই যে র আর মূর্ধন্য ষ এর মাঝখানে হ্রস্বই চলে এসেছে, তাহলে এটাও কি একটা স্বরভক্তি, তাই তো? Yes, sir. এবার আমরা দেখে নিই কোন কোন স্বরধ্বনি আসে। অ এসছে, প্রথমে আমরা অ দিয়ে শুরু করি। যেমন হর্ষ থেকে হরস, এটা একটা অ এসছে। আমি এখানে হরিশ লিখেছি তাই হ্রস্বই দিয়েছি। যদি আমি হরস লিখতাম তাহলে অই আসতো। আচ্ছা, যদি আমি লিখতাম গর্ব থেকে গরব, অ আসতো। যদি আমি লিখতাম সূর্য থেকে সুরজ, তাহলে অ আসতো। এরকম অজস্র উদাহরণ আছে, সব উদাহরণ তো আমি এখানে দেবো না, কারণ নইলে আমি পরবর্তীকালে করতে দেবো, সেগুলো করতে হবে তো। বোঝা গেল কোথায় অ এসছে? কি ব্যাখ্যা করে বলতে হবে না? বোঝা গেল? বলুন। ব্যাখ্যা মানে বিশ্লেষণ করে, বর্ণ বিশ্লেষণ করে বলতে হবে কি, না বোঝা গেল? না না স্যার, ঠিক আছে একদম। আচ্ছা, এবার চলে আসি হ্রস্বইকারের আগম। দেখুন, একটু আগে লিখেছিলাম একটা সিনান, লিখেছিলাম না? হ্যাঁ। Yes, sir. আর একটা দেখুন, প্রীতি থেকে পিরিতি। হ্রস্বইকার বা দীর্ঘইকার একই কিন্তু, হ্যাঁ, উচ্চারণ এক। সেই জন্য ভাববেন না যে এখানে দীর্ঘিকার লিখেছি বলে হ্রস্বইকার কোথার থেকে আসবে, একই জিনিস। এটা আমরা ধ্বনি পরিবর্তন করছি উচ্চারণে। আচ্ছা, মিত্র থেকে আমরা কি বলি? মিত্র। মিত্তির। আচ্ছা, আমরা 30, তয়রা বলে আসি তালব্যস্য, 30 থেকে কি বলি? তিরিশ। তিরিশ। 30। এই যে বর্ণটাকে ভেঙে দেওয়া হচ্ছে, যুক্ত ব্যঞ্জনটাকে ভেঙে দেওয়া হচ্ছে, এইটা হচ্ছে আহ হ্রস্বইকার এনে ভাঙা হচ্ছে। ফিল্ম থেকে ফিল্ম বলি আমরা অনেক সময়, একটু এরকম আমরা বলি না হয়তো, কিন্তু অনেকেই বলেন, তাই না? ফিল্ম, তাই না? হ্যাঁ স্যার, অনেকেই বলে। তারপরে দেখুন তৃপ্ত, এই শব্দগুলো আপনারা পেয়েছেন। তিরোপিত, এগুলো বৈষ্ণব পদাবলিতে পেয়েছেন, আশা করি শুনেছেন। তো এই যে এগুলো হচ্ছে হ্রস্বইকারের আগম হলো এখানে। আমি আর দিচ্ছি না উদাহরণ, আরো অনেক উদাহরণ দেওয়া যায়, আর দেব না এখন, বুঝতে পারলে হবে। 3 নম্বর হচ্ছে একারের আগম। দেখুন কোথায় কোথায় আপনাদের অসুবিধা হচ্ছে সেগুলো বলবেন, হ্যাঁ, পড়াতে পড়াতে বলবেন। দেখুন একারের আগমন দেখুন, যেমন আমি বললাম ধ্যান, না বলে আমরা কি বলতে পারি অনেক সময়? ধ্যান। ধ্যান থেকে কি লিখছি? ধ্যান। আচ্ছা, ধ্যান। গ্লাস, গিলাস। Yes. গ্রাম,
গেরাম, জি। তাই তো? প্রেগু, হুম। প্রেগু এই শব্দটা কোথা থেকে এসছে? কোন শব্দ ভান্ডারজাত শব্দ এটা? বিদেশি। এটা হচ্ছে পর্তুগিজ শব্দ। প্রেগু থেকে, প্লেগু থেকে পেরেক তো স্যার। হ্যাঁ, প্রেগু তো থেকে পেরেকটা পর্তুগিজ, তাহলে কি প্লেগুটাও পর্তুগিজ হবে? অ্যাকচুয়ালি প্রেগুটাই পর্তুগিজ, একটু আচ্ছা উল্টে আচ্ছা। গেছে বিষয়টা। হ্যাঁ, ওই বামন দেবী দেখছিলেন পেরেক পর্তুগিজেই আছে, তাই বললাম। ও না, প্রেগুটাও হচ্ছে পর্তুগিজ, প্রেগুটাই হচ্ছে আসল পর্তুগিজ, বুঝেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর দেখুন। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে একারের, একারের। আমরা অনেক সময় লিখি ব্ল্যাক, থেকে আমরা কি লিখি? বেলাক, লিখি না? লিখি বলতে বলি, লিখি না, বলি। এবার দেখুন ওকারের আগম। ওকারে বললাম শ্লোক, কি লিখবেন? শ্লোক। মাগো আমার শ্লোক বলা, কাজলা দিদি কই? এটা পড়েছেন না যারা এই 9-10 এর পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ আচ্ছা। এটা হ্যাঁ স্যার। যতীন্দ্রমোহন বাগচির লেখা কবিতা না? হ্যাঁ। কাজলা দিদি। কাজলা দিদি। কাজলা দিদি। হ্যাঁ, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি কই? তাই তো? আচ্ছা দেখুন, চন্দ্র থেকে কি বলবো? সুন্দর। চন্দর, চন্দর, চ দন্ত নয় দয় ওকার র, চন্দর। চন্দ্র থেকে চন্দর, এই যে ওকার এসছে। চক্র থেকে কি লিখবো? চক্কর। তাহলে এগুলো ওকারের পরিবর্তন হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। ওকারের আগম হচ্ছে। ওকার আসছে। তাহলে এগুলো আপনারা একটু মাথায় রাখুন, এইগুলো হচ্ছে আমাদের আদি এবং সরি মধ্য স্বরাগম। যেমন আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, হস্যকারের উদাহরণ। হস্যকার, হস্যকারের উদাহরণ দিচ্ছি। হস্যকার আসছে দেখুন, মুক্তা, না বলে আমরা কি মুকুতা। বলি? মুকুতা। আচ্ছা, এই ধরনের শব্দগুলো কিন্তু কবিতাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তাই না? হুম। এবার দেখুন ফ্লুট, ফয়লয় হস্যু ট, ফ্লুট। ফ্লুট মানে বাঁশি, বলছে ফ্লুট। হস্যকার দিয়ে আমরা আলাদা করে দিলাম, তাই তো? তাহলে এইগুলো হচ্ছে মধ্য স্বরাগম। এবার দেখুন অনেক ক্ষেত্রে মধ্য স্বরাগম এমনিই আসে, যুক্ত ব্যঞ্জন না থাকলেও আসে, তো সেগুলোকেও কিন্তু মধ্য স্বরাগম বলতে পারি। যেমন নয়ন, না বলে অনেক সময় কি বলা হয়? নয়ান, তাই তো? বয়ন থেকে কি বলবে? বয়ান। বয়ান। চাকরি,
থেকে কি বলবে? চাকুরি। তাহলে এই যে আসছে এগুলো, এখানে কিন্তু যুক্ত ব্যঞ্জন নেই, কিন্তু তবুও এসছে, আকার হস্যকার এসছে। তো এগুলোকেও কিন্তু আমরা মধ্য স্বরাগমই বলবো। আকার বা হস্যকারের আগম হয়েছে, তাহলে মধ্য স্বরাগম জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে তো? এবার দেখুন অন্ত স্বরাগম। শেষে আসবে, শেষে যুক্ত বর্ণ থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এমনিও আসতে পারে, আবার যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দিয়েও আসতে পারে। কোনো আসলেই হবে, মানে শেষে আসতে হবে, পরিষ্কার কথা। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ইঞ্চ থেকে কি বলি আমরা? ইঞ্চ না বলে আমরা বলি ইঞ্চি। বেঞ্চ না বলে আমরা কি বলি? বেঞ্চি। বেঞ্চি। ধন্য, ধন্য না বলে আমরা বলি ধন্যি। আচ্ছা, সেই উত্তম কুমার একটা সিনেমা আছে না, ধন্যি মেয়ে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওইখানে দেখুন ধন্য থেকে ধন্যির ব্যবহার হয়েছে, সত্য থেকে সত্যি চেঞ্জ হলো, হস্যিকার আসলো। এবার জফলা যুক্ত বা ইঙ্গয় চয় রয়েছে যুক্ত ব্যঞ্জন, কিন্তু যদি যুক্ত ব্যঞ্জন না থাকে তাহলেও কি হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে। যেমন কড়া, না না থেকে না। কড়া থেকে কড়ায়। হ্যাঁ বলুন, আরেকটা কি বলতে গেলেন, শুনতে পাইনি। জমাট থেকে জমাটি, কে একটা কিছু বলতে গেলেন না? বেঞ্চ থেকে বেঞ্চি। হ্যাঁ ওটা তো লিখেছি। এইগুলোতে দেখুন এখানে শেষে কোনো যুক্ত ব্যঞ্জন নেই, কিন্তু তবুও একটা করে স্বরধ্বনি শেষে এসে গেছে। তাহলে এগুলো হচ্ছে অন্তঃস্বরাগমের উদাহরণ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম। এবার এবার কোথায় যাব? এবার যাব ব্যঞ্জনাগমে। কোথায় যাব? ব্যঞ্জনাগম। দেখুন ব্যঞ্জনাগম দেখুন ভালো করে। যা ব্যঞ্জনকে যদি আমরা প্রত্যয় করি তাহলে কিভাবে লিখতে পারি জানেন কেউ? ব্যঞ্জনকে যদি আমরা একটু প্রত্যয় বা ব্যুৎপত্তি করি তাহলে কিভাবে লিখতে পারি? আগমটাকে বাদ দিয়ে দিন, ব্যঞ্জনটাকে যদি আমরা লিখি তাহলে কিভাবে লিখব? বি অঞ্চ যোগ অনট, এটা হচ্ছে ওর প্রত্যয়। এবার অঞ্চ মানে হচ্ছে বাধা না পাওয়া, মানে কোন রকমের বাধা না পেয়ে যেটা প্রকাশিত হয় বা বেরিয়ে আসে সেটা হচ্ছে অঞ্চ, ধাতু দিয়ে প্রকাশিত হয়। আর এই তার বিপরীত প্রক্রিয়া মানে বাধাপ্রাপ্ত হওয়া, সেটাকে বলা হয় বি, মানে বি মানে বিপরীত। তাহলে অ্যাকচুয়ালি ব্যঞ্জন কথাটার প্রত্যয় করলেই তার নামের মানে বেরিয়ে আসছে, ব্যঞ্জন কথাটার অর্থ হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া। তাহলে এখানে আদি ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম এবং অন্ত ব্যঞ্জনাগম প্রত্যেকটাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। আদি ব্যঞ্জনাগম শব্দের প্রথমে সাধারণত ব্যঞ্জন ধ্বনি চলে আসে। আচ্ছা, বাংলা শব্দের আদিতে যে কোনো ব্যঞ্জনের কিন্তু আগম হয় না, ঠিক আছে? যে কোনো ব্যঞ্জন ধ্বনি প্রথমে এসে বসে গেল এমনটা হয় না, কেবলমাত্র রয়ের আগম ঘটে। কিসের আগম ঘটে বলুন? রয়ের আগম ঘটে, মাথায় রাখবে না? যে কোনো ধ্বনি এসে বসে গেল বা উচ্চারিত হলো এটা কিন্তু আদি ব্যঞ্জন আগমে হবে না। কিসের আগম হবে?
রয়ের। যেমন রিজু থেকে উজু থেকে রুজু, রিজু থেকে রুজু, পরিষ্কার কথা। এই উজুটাও বাদ দিয়ে দিন, অসুবিধা নেই। রি একটা স্বরবর্ণ, তো এখানে র চলে এসছে। তবে দেখুন উপাধ্যায় থেকে ওঝা থেকে রোজা। আচ্ছা, ঝাড়খণ্ডী উপভাষার নাম শুনেছেন? হ্যাঁ ঝাড়খণ্ডী উপভাষায় কিন্তু রয়ের প্রভাব বেশি, রয়ের উচ্চারণটা কিন্তু বেশি হয় ঝাড়খণ্ডী উপভাষায়। ঠিক আছে, ঝাড়খণ্ডী উপভাষা আমাদের পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আছে, পাওয়া যায়? পুরুলিয়া, বাঁকুড়া। কোথায়? পুরুলিয়া, বাঁকুড়া। পুরুলিয়া, বাঁকুড়া আর ঝাড়গ্রাম নাকি? পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের কিছুটা পাটেও দেখা যায়, তাই না? হ্যাঁ স্যার। পশ্চিমাঞ্চল যেটা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আদি ব্যঞ্জনাগম, পশ্চিমাঞ্চল। তো মনে রাখবেন এই দুটো, একটা অসুবিধা নেই, এতে খুব একটা কঠিন কিছু নেই। এবার মধ্য ব্যঞ্জনাগমে যাই। মধ্য ব্যঞ্জনাগমের আর একটা নাম আছে শ্রুতির ধ্বনি। মধ্য ব্যঞ্জনাগমের আর একটা নাম আছে, কি নাম? শ্রুতির ধ্বনি। কেন শ্রুতির ধ্বনি বলে সেটা আমরা একটু দেখব। শ্রুতির ধ্বনি, মাঝখানে ব্যঞ্জন ধ্বনি যুক্ত হচ্ছে। যেমন এরকম আছে, ব শ্রুতি আছে, মানে বয়ের আগম হচ্ছে। অন্তস্থ শ্রুতি আছে, অন্তস্থয়ের আগম হচ্ছে। দ শ্রুতি আছে, দয়ের আগম হচ্ছে। বুঝতে পারছেন? ব শ্রুতি, অন্তস্থ শ্রুতি, দ শ্রুতি, এরকম আগমন হয়। যেমন মা যোগ এর কি উচ্চারণ হবে তাড়াতাড়ি উচ্চারণ করলে? মায়ের, তাই তো? মায়ের। এই যে অন্তস্থ যুক্ত হয়ে গেল এখানে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যশ্রুতি। এখানে অন্তস্থ উচ্চারিত হলো, এটা কিন্তু একটা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ হলো, অর্থাৎ এটা কিন্তু অন্তস্থ শ্রুতি। যেমন খা যোগ আ সমান সমান খাবা থেকে থেকে খাওয়া, তাই তো? এখানে এই যে অন্তস্থ ওয়া, মানে অন্তস্থ ওয়ের উচ্চারণ হলো, তাহলে এটা ওয়া শ্রুতি। এবার বানর থেকে বান্দর, এখানে কোন শ্রুতি? দ শ্রুতি। জেনারেল থেকে জাঁদরেল, জাঁদরেল, এখানে কোন শ্রুতি আসলো? দ শ্রুতি আসলো। এছাড়া আমরা যদি লিখি সুনর, দন্তস্ব দীর্ঘ দন্ত ন, সুনর থেকে সুন্দর, কোন শ্রুতি আসলো? দ শ্রুতি। আচ্ছা, আমরা যদি বলি অম্ল, অম্ল থেকে কি আসে উচ্চারণ করলে? অম্বল, তাহলে এখানে বর্গীয় ব শ্রুতি আসছে, বর্গীয় ব শ্রুতি। তাহলে শুনতে লাগে, যেগুলো যে ধ্বনিগুলো উচ্চারণ করছি সেগুলো আমরা শুনতে পাচ্ছি বা আসছে বলে ওটাকে ওই শ্রুতির ধ্বনি নাম দেওয়া হয়েছে। যেমন ডমরু থেকে কি বলছে? ডমরু থেকে কি বলছি? ডম্বরু, ডম্বরু। তাহলে এখানে কি উচ্চারণ হচ্ছে, কি শ্রুতি আসছে? ব শ্রুতি আসছে।
তাই তো? হ্যাঁ স্যার। বুঝতে পারছেন না মনে হচ্ছে, তাই কোনো রিক্যাপ মানে কোনো রকমের কোনো রিয়াকশন নেই। বললে তো বোঝা যাচ্ছে। আচ্ছা, পোড়ামুখী থেকে আমরা কি বলি? ওড়ার মুখী। এই রটা এখানে আগম হয়েছে, তাহলে এটাও মধ্য ব্যঞ্জনাগম। তাহলে এই মধ্য ব্যঞ্জনাগম সম্পর্কে কোনো সমস্যা আছে? না স্যার। কারণ কোনো সমস্যা বাকিদের? না হ্যাঁ বলুন, শুনতে পেলাম না। বলুন, শুনতে পাচ্ছি না। তারপর দেখুন, অন্ত ব্যঞ্জনাগম শেষে আসে, ব্যঞ্জন ধ্বনি শেষে উচ্চারিত হয়, শেষে যুক্ত হয়। যেমন নানা থেকে কি আসছে? নানান। না না এই যে দন্তন্য এসে গেল শেষে। যেমন সীমা থেকে সীমানা, না। দন্তন্য আসলো, সাথে আটাও এসছে, কিন্তু এখানে দন্তন্যটাকে আমরা প্রাধান্য দেবো, কারণ ওটা না আসলে তো আর আসতো না। ধনু থেকে ধনুক, ক। ফাট থেকে ফাটল, কি এসছে? ল। ল। এলা থেকে এলাচ, কি এসছে? চ। খোকা থেকে খোকন, কি এসছে? দন্ত ন। তাহলে এইগুলো হচ্ছে অন্ত ব্যঞ্জনাগমের উদাহরণ, শেষে ব্যঞ্জনধ্বনি আসছে। বলুন, অসুবিধা থাকলে বলবেন। ঠিক আছে? নেই তো কোনো সমস্যা? না স্যার। এবার দেখুন, স্বরলোপ বা ব্যঞ্জন লোপ আমরা করব। এখানে আমরা লিখি ধ্বনির লোপ। ধ্বনির লোপের দুটো ভাগ, একটা স্বরলোপ, একটা ব্যঞ্জনালোপ। আমি স্বরলোপ সম্পর্কে আগে বলছি। স্বরধ্বনি যদি দ্রুত উচ্চারণের কারণে লোপ পেয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় স্বরলোপ। স্বরলোপও তিন রকমের হয়: আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ। আচ্ছা বলছি, আপনারা যে বললেন না পরীক্ষা দিতে গেলে যেটা করাবেন সেটার উপরে পরীক্ষা নিন, তা এই ব্যাকরণ থেকে ঠিক আছে, সাহিত্যের ইতিহাসও কি এরকম করে মানে আলাদা আলাদা করে পড়িয়ে কি আবার পরীক্ষা নিতে হবে, নাকি এক পরীক্ষাটা দিলে হয় মানে ভালো হয় আর কি? কিভাবে করবে? তাই আমার সমস্যা নেই, এবার বাকিরা বলুক। হ্যাঁ, বাকিরা বলুক। বাকিরা বলুন, যদি করতে ইয়ে করেন, মানে যদি পরীক্ষাটা দিতে হবে, পরিষ্কার কথা। আচ্ছা, আমার কাছে একটা নোট আছে ওই আদি এবং মধ্য সাহিত্যের ইতিহাসে, তো সেটা আমি গ্রুপে আপনাদেরকে দিয়ে দিতে পারি, বা দিয়ে দিলে ওখান থেকে আপনারা পড়ুন, তাহলে কোশ্চেন গুলো আপনারা করতে পারবেন। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার, সেটা আপনি দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, সেটা আমি দিয়ে স্যার দিচ্ছি। বলছি ক্লাস করতে হবে না, আমরা নিজেরাই পড়ে নিই, পড়ে নিয়ে যেখানটা আমাদের অসুবিধা সেখানে ওখানে একটু বলতে কথাটা কেটে এমন কেটে যাচ্ছে, কিছু একটু সঠিকভাবে শুনতে বেশিরভাগ পাচ্ছি না। মানে স্যার বলছি যে সাহিত্যের ইতিহাসে সমস্ত কিছু পড়তে হবে, ব্যাকরণটা যেমন দেখবে করুন, তাহলে সুবিধা হয় ভালো, ব্যাকরণটার উপরে বেশি চাপ দেওয়া দরকার আমাদের।
হ্যাঁ, ব্যাকরণ তো আমি এইভাবেই করাবো যেভাবে করাচ্ছি, ঠিক আছে। আর সাহিত্যের ইতিহাসের একটা মানে পিডিএফ নোট আছে আমার কাছে, আপাতত 85 না 86 পাতার একটা নোটস আছে। তাহলে সেই নোটটা আপনারা করুন, ওখান থেকে কোশ্চেন গুলো করতে পারবেন প্রথম দিকের যে সাহিত্যের ইতিহাসটা রয়েছে আদি এবং মধ্যযুগে, ঠিক আছে। ঠিক আছে স্যার, এটা আপনি তাহলে দিয়ে দেবেন। ওইটা পড়েই স্যার পর পর তাহলে টপিক ওয়াইজ দেবেন, মানে একদিন হয়তো চর্যাপদ, একদিন শ্রীকৃষ্ণ হ্যাঁ, কীর্তন এইভাবে। ওটাই তো আমি দিয়েছি না রুটিনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবেই দিয়েছি করে স্যার, দেবো তাহলে। দুদিন পর, একদিন পর পর। 3 দিন গ্যাপ দিয়েছি, 2-3 দিনের গ্যাপ আছে মাঝখানে। হ্যাঁ, 12 তারিখ 14 তারিখ এইগুলো মনে আছে। হুম। স্যার আমাকে কিছু বইয়ের নাম মানে রাইটারের নাম বলে দিলে আমার সুবিধা হয়। আমার কাছে অ্যাকচুয়ালি 2 বা 3টে বই আছে, কিন্তু সেটার ভিতরে সবকিছু নেই। সেই 2009-10-এর। কিসের সাহিত্যের আচ্ছা। ইতিহাস? হ্যাঁ স্যার, সাহিত্যের ইতিহাস আমার কাছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় আছে আর দেবেশ আচার্য আছে। হ্যাঁ, কিন্তু স্যার দেবেশ আচার্যের সব টপিক গুলো নেই, যেটা হলো আপনার সাহিত্যের ইতিহাস দেবেশ এখানে আচার্য 3টে বই আছে আধুনিক যুগ বুঝেছেন। থেকে আছে। দেবেশ আচার্য হ্যাঁ। 3টে বই আছে, 3টে বই আপনার কাছে থাকলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। না স্যার, দেবেশ আচার্য আমার কাছে একটা বই আছে, আধুনিক যুগের ইতিহাস থেকে, মানে আধুনিক সাহিত্য থেকেই শুরু। ও, আর আধুনিক আপনার সাহিত্য দুটো পার্ট আছে বুঝেছেন দেবেশ আচার্যর, আর একটা আদি মধ্যযুগের বই আছে। এই 3টে কিনে আচ্ছা নিন স্যার। না, একটা আছে আর দুটো কিনে নিন, তাহলেই তো মিটে যায়। আর বেশি বই পড়ে তো মাথায় রাখতে পারবেন না। দেবেশ আচার্যের বই অথেন্টিক বই। আরো বই অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তো আছে আপনার কাছে, যেটা মনে হয় সমগ্র খণ্ড, সেটা আছে মনে হয় নাকি? না স্যার, আমার যখন আপনার অনার্সে ছিল তখন নিয়েছিলাম, ওই একটা খণ্ডই আছে, সমগ্র খণ্ড না। ওই যে বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিহাস, যেটা ইতিবৃত্ত। প্রথম পর্বটা আছে। হ্যাঁ। ওটাই সমগ্র। হ্যাঁ, ওটাকেই আমি বললাম সমগ্র পাঠ, ঠিক আছে, ও আচ্ছা। ওইটা আছে আপনার হ্যাঁ। কাছে। না, ওটাতে এটাই শুধু আপাতত আছে। ওটাতে আপাতত কাজ চালানোর মতন অল্প অল্প চলবে। তবে হুম আপনার হুম। কাছে দেবেশ আচার্যটা যদি থাকে, ওইটা আর আরো দুটো পার্ট কিনে নিন। আর ওর সাথে তপন কুমার চট্টোপাধ্যায় যদি ইচ্ছা হয় কিনবেন, না হলে না কিনবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। অনেক বই আছে, বেশি বই পড়তে পারবেন না, মাথায় থাকবে না, ঠিক আছে। আর আমরা আলোচনা করতে করতে আমাদের মূলত কি বলুন তো, কিছুই না, মূলত হচ্ছে সাল তারিখ গুলো এক একটা বইতে এক এক রকম ভ্যারি করে। যেমন পার্থ চট্টোপাধ্যায়ের একটা বই আছে সবুজ রঙের বই, ওখানে একটু গন্ডগোল গন্ডগোল লাগে আমাদের। ওই সাল তারিখ গুলো মনে হয় যে না কিরকম হয়ে যাচ্ছে, অন্যের সাথে মিলছে না। তো আমার মনে হয় পার্থ চট্টোপাধ্যায়ের বই যদি কারোর থাকে, তাহলে সেখানে সাল তারিখ গুলো ফলো না করাই ভালো। যদি সাল তারিখ ফলো করতে হয়, তাহলে দেবেশ আচার্যর বইটাকে ফলো করলেই চলবে, ঠিক আছে। ঠিক আছে স্যার। হুম হুম হুম। আচ্ছা। স্যার, তপন কুমারের সাল তারিখটা ঠিক আছে? হ্যাঁ, মোটামুটি সে ঠিক তপন আছে, কুমার চট্টোপাধ্যায়। মোটামুটি ঠিক আছে, কিন্তু সে বিশাল মানে হিউজ মানে হিউমাঙ্গাস টাইপের বই, এটা বিশাল বড় বই, হ্যাঁ স্যার, অনেক মোটামুটি। ঠিক স্যার, আছে। আমার কাছে ওই একটাই বই আছে। কোনটা? ওটা হবে না? এই যদি তপন কুমার চট্টোপাধ্যায় থাকে, থাকুক, অসুবিধা নেই, আর কিনতে হবে না। বা যার কাছে দেবেশ সাহায্য আছে, তার দেবেশ সাহায্য হলেই চলে যাবে, এত বই স্যার এক। বলছি, আমার কাছে দেবেশ আচার্যের আধুনিক যুগটা আছে, বাদ বাকি আছে যে দুটো যুগ আছে, ওইটা মানে মধ্যযুগ আর। স্যার শুনুন, কাইন্ডলি একটু। আধুনিক হুম যুগের দুটো বই আছে দেবেশ হুম। আচার্যের। একটা মনে হয় আপনার মিডিয়াম রেঞ্জের একটা বই আছে মনে হয়, একটু কম মোটা, ঠিক আছে। আর একটা বই আছে বিশাল মোটা, ওই বইটা হচ্ছে দেবেশ আচার্য থার্ড পার্ট, মানে আধুনিক পাঠের সমগ্রটা আছে, সমস্ত যত লেখক আছে সব। ওইটা হ্যাঁ স্যার, আপনার আমার কাছে থার্ড 9-10-এর, পার্টটাই আছে। ওটা আপনার 9-10-এর জন্য কাজে লাগবে না খুব একটা। 9-10-এর আচ্ছা আচ্ছা। জন্যই আপনার কাছে যে সেকেন্ড পার্টটা আছে, ওটাতে মোটামুটি চলে যাবে। তবুও 11-12-এর জন্য আপনার ওই থার্ড পার্টটাও দরকার। আর 11-12-এর এতদিনের যে সিলেবাস ছিল, সেটা ওই সমস্ত বইয়ের থেকে আসতো না, আসতো হচ্ছে আমাদের 11-12-এর যে ভাষা এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বইটা আছে, আর একটা বই, ওখান থেকেই প্রশ্নগুলো করতো, ঠিক আছে। হ্যাঁ, যা ভুল আছে ওই বইগুলোতে ভগবান। ওই 12-এর একটা প্রশ্ন
এসেছিল যে যেটা অপভ্রংশ অবহট্ঠ ভাষার শেষ স্তর। আমি জানি অবহট্ঠ, কিন্তু ওই টেক্সটে পড়ে গেছি অপভ্রংশ বলে অপভ্রংশ ভাবলাম টেক্সটে আছে, মানে এটাই বোধহয় ওরা উত্তর নেবে আমি বলে জানি তো, অপভ্রংশ বই করে এসেছি। ওই আমি ওটা না ওই করিনি, কারণ আমার কাছে রামেশ্বর স্যার বই আছে, আর রামেশ্বর স্যার বইতে পরিষ্কার লেখা রয়েছে অপভ্রংশের পরবর্তী স্তর অবহট্ঠ। যদিও অবহট্ট অপভ্রংশেরই একটি ভাগ, কিন্তু অবহট্টকে একটা আলাদা স্তর হিসেবে উনিও দেখাচ্ছেন। সেই জন্য ওটা আমার মাথায় ক্লিক একদম তো, করেছিল, একদম। তাই অবহট্ট আমিও করেছি। রামেশ্বর স্যারের আমিও রামেশ্বর স্যারের বইটাই পড়েছি, আমিও রামেশ্বর স্যারকেই ফলো করি। কিন্তু যেহেতু টেক্সট বক্সে আমি ওটা পড়েছি, আমি ভাবছি, তখন এত বুঝতাম না যে অথেন্টিক বইগুলোকেই মান্যতা দেয়। আমি ভাবলাম যে টেক্সটে আছে, তার মানে ওটাকেই বোধহয় ওরা নেবে বলে আমি অপভ্রংশটা করে এসেছি। আচ্ছা, এবার ঠিক আছে, দু একটা ওরকম হয়ে গেছে। এবার ওই মানুষ ঠেকে শেখে, তো এখন শেখা হলো ওই বইগুলোকে খুব একটা বেশি ফলো আপ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ওখান থেকে পড়তে হবে, কিন্তু একদম আমার তো মনে হয় না ওটা আর সিলেবাসে এবার নাও থাকতে পারে, আমার যতদূর ধারণা। ঠিক আছে, তো যাই হোক, আর একটা বিষয় হচ্ছে যে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে, বিশেষ করে ব্যাকরণের ক্ষেত্রে। ব্যাকরণে কনসেপ্ট ক্লিয়ার না হলে কিচ্ছু হবে না। অনেক সময় ঘাটিয়ে দেওয়ার মতন কোশ্চেন করতে পারে, তখন অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, আদি সরলোপ হচ্ছে স্বরধ্বনি শব্দের প্রথম থেকে লুপ্ত হয়। যেমন অলাবু, অলাবু থেকে লাউ, ঠিক আছে? তারপরে অপিধান থেকে পিধান, অ উঠে যাচ্ছে। যেমন অতসী, অতসী থেকে তিসি। যেমন উদ্ধার, হর্ষ উদ্দয় ধয় আকার র, উদ্ধার থেকে উদ উড়ে গেল, মানে হর্ষ তো চলে গেল, ধার পড়ে রইল। এইগুলো হচ্ছে আদি স্বরলোপের উদাহরণ। এখানে প্রত্যেকটা শব্দের আমাদের প্রথমের যে স্বরধ্বনি, সেই স্বরধ্বনিগুলো লোপ পেয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও উড়ুম্বর আছে, উড়ুম্বর। ডুমুর শব্দটার সঙ্গে আমরা পরিচিত, কিন্তু উড়ুম্বর মানে ডুমুর। এই উড়ুম্বর থেকে ডুমুর কথাটা এসছে, ডয়স্যু ময়স্যু র, এখানে হস্যকার উড়ে গেছে। আর এই যে ডয় বিন্দুরা, এটা ড হয়ে রয়েছে, কারণ আমরা জানি কোন শব্দের প্রথমে ডয় বিন্দুরা বসতে পারে না। ডয় বিন্দুরা হয় মাঝে বসে, নয় শেষে বসে। কিন্তু যেহেতু প্রথমে বসাতে হবে, তাই ডয় বিন্দুরা না বসিয়ে ড বসিয়েছি, কারণ ড কিন্তু শব্দের প্রথমে বসতে পারে। এই যে কোন ধ্বনি কোথায় বসবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা মানে বিষয় বা টপিক। অনেক ধ্বনি অনেক জায়গায় বসতে পারে না, আবার সব ধ্বনি, এমন কিছু কিছু ধ্বনি আছে যেগুলো সব জায়গায় বসতে পারে, আদিতে মধ্যে শেষে সব জায়গায়। তো এই আদি স্বরলোপের এটা হচ্ছে একটা উদাহরণ গেল। এবার এই মধ্য স্বরলোপ, মধ্য স্বরলোপ মানে হচ্ছে মাঝখান থেকে স্বরধ্বনির লোপ হবে। মধ্য স্বরলোপের একটা এক্সট্রা নাম আছে, সেই নামটা কি? মধ্য স্বরলোপের একটা নাম হচ্ছে সম্প্রকর্ষ। বিপ্রকর্ষতে যেমন স্বরধ্বনি আসছিল, সম্প্রকর্ষতে স্বরধ্বনি চলে যাচ্ছে, তাই জন্য ওদের মধ্যে আকর্ষণ আবার বেড়ে যাচ্ছে। সেই জন্য মধ্য স্বরলোপের আরেকটা নাম হয়েছে কি? সম্প্রকর্ষ। সম্প্রকর্ষ মানে সম্যক রূপে আকর্ষণ, অর্থাৎ সঠিক রূপে আকর্ষণ করতে পারা। কেন, কিভাবে করছে উদাহরণ দিই। নাতিনি, নাতিনি থেকে আমরা কি বলি উচ্চারণ করতে গিয়ে? নাতি। নাতনি। এই যে হস্যিকার মাঝখানে ছিল মধ্যে, সেই স্বরধ্বনির লোপ পাওয়ায় দন্ত নয়াকার আর ত একসাথে উচ্চারিত হচ্ছে। পাশাপাশি কোনো ধরনের স্বরধ্বনি এসে ওদেরকে আহ ভাগ করে দেয়নি, ঠিক আছে, উচ্চারণের ক্ষেত্রে। এইবার আরো উদাহরণ দিই, যেমন গা মোছা থেকে কি আসছে? গামছা। গামছা। জানালা থেকে জানলা। তবে একটা একটা কথা বলি, আমাদের তো এসএলএসটি
সম্পর্কে তো নতুন একটা ধারণা তৈরি হচ্ছে। সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে এই অন্য পরীক্ষার ধাঁচে পরীক্ষা হবে। যাই হোক, তো আপনারা বা তোমরা সকলেই এই ধারণাটা মাথায় নিয়ে চলো যে আমাদের হয়তো একটা প্রিলিমিনারি টেস্ট দিতে হতে পারে। এই ধারণাটা মাথায় নিয়ে চলো। তারপরে সাবজেক্টের পরীক্ষা হবে সেকেন্ড পজিশনে। প্রথমে একটা হয়তো প্রিলিমিনারি টেস্ট বা পিটি যেটা বলছি, বা প্রাইমারি টেস্ট, যেখানে হয়তো কোয়ালিফাইং নেচারও হতে পারে, অথবা সেইটা কিন্তু কোয়ালিফাইং না হয়ে সেই মার্কসটা যোগ হবে, হয়ে কাট অফ হবে, এমনও হতে পারে। তো এরকম কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে বা হয়েছে। সেই জন্য আমাদের কিন্তু অন্যান্য বিষয়গুলো একটু পড়াশোনার মধ্যে আনতে হবে। যেটা প্রিলিমিনারি টেস্টের সিলেবাস একটা সময় বেরিয়েছিল, 2022 সাল না কবে একটা গেজেট বেরিয়েছিল। সেই সময় কিন্তু একটা প্রিলিমিনারি টেস্টের একটা তোড়জোড় অনেকে শুরু করেছিল, যে অঙ্ক, ইংরেজি বা জিকে বা অন্য কিছু, এইগুলো কিন্তু ওর সাথে অ্যাড হতে পারে। হ্যাঁ, যেমনটা আমাদের বিহারে হয় বা ঝাড়খণ্ডে হয়। তো এটা একটু মাথায় রেখে এগোতে হবে। হ্যাঁ, স্যার ওইটা কিন্তু একটু মুশকিল হয়ে যাবে বেশি। হ্যাঁ, মুশকিল হবে। আমি একটা কথা বলি, আগামী ভবিষ্যতে চাকরি পাওয়া কিন্তু কঠিন ব্যাপার। তো যে নিজের বেস্টটা দিতে পারবে বা বেস্ট ভাবে নিজেকে তৈরি করতে পারবে তারাই পারবে, এমন ভাবে কিন্তু হয়তো গেজেটটা তৈরি হবে। তো সাবজেক্ট শুধু পড়ে গেলেই কিন্তু চলবে না। হ্যাঁ, তার সাথে সাথে অন্যান্য বিষয়গুলোকেও একটু চর্চার মধ্যে রাখতে হবে। ইতিহাস, ভূগোল, সংবিধানের জিকে নোটস গুলো পড়া বা জিকে পড়া, একটু ইংরেজি গ্রামার করতে পারা, একটু ইংরেজিতে কম্প্রিহেনশন পড়ে উত্তর করতে পারা, দু একটা পাটিগণিতের অঙ্ক করতে পারা, এগুলো কিন্তু আপনারা একটু শুরু করুন আস্তে আস্তে। ঠিক আছে? হেল্প লাগলে বলবেন, আমি চেষ্টা করব, কিন্তু পড়তে কিন্তু হবে। হতে পারে, কারণ আর কিন্তু ওই শুধু 60 নাম্বার বা 55 নাম্বারের পরীক্ষা দিয়ে এসএসসির মতন এরকম একটা খুব গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক চাকরি ভবিষ্যতে যেটা হতে চলেছে সেটা কিন্তু নাও পাওয়া যেতে পারে। ঠিক আছে, আমি আবারও বলছি। তো এটা একটু তৈরি করুন, আস্তে আস্তে তৈরি হবে। একদিনে তো হবে না, আস্তে আস্তে হয়ে যাবে। এখনো সময় আছে হাতে। তবে এখন থেকে শুরু না করলে পরে কিন্তু একদম সেই অথই জলে পড়ার মতন অবস্থা হবে, তখন কিন্তু মাথা ঘুরে যাবে সিলেবাস দেখে। ঠিক আছে? এবার দেখুন, মধ্য সরলরূপের আরেকটা নাম সম্প্রকর্ষ বলেছি। এবার 3 নম্বর পয়েন্টে আসি, সেটা হচ্ছে অন্ত সরলরূপ। এখানে কেউ কম্বাইন পড়েছে কখনো? হ্যাঁ স্যার, আগে পড়েছিলাম। আমি পড়েছি। হ্যাঁ স্যার পড়েছি। আবার একটু পড়তে হবে। হ্যাঁ, ওই টেটের জন্য পড়েছিলাম। হ্যাঁ, টেটের জন্য আমি যে, গ্রুপ ডি এনটিপিসি এগুলো দেওয়ার জন্য পড়তাম। আচ্ছা শুনুন একটা কথা বলি। আপার প্রাইমারি টেট সবার আগে হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? এসএলএসটি 3 হওয়ার আগেও কিন্তু আপার প্রাইমারি হওয়ার সম্ভাবনা বেশি। কারণ ওর কিন্তু কোনো রকমের আর নিয়োগে বাধা নেই, মানে নিয়োগ পরীক্ষা নিতে। সুতরাং আপার প্রাইমারি টেটের যে সিলেবাস রয়েছে, বাংলা, ইংরেজি, সিডিপি এবং ওদিক থেকে সোশ্যাল স্টাডিজ বা যার সায়েন্স ছিল সায়েন্স, সেগুলো একটু অল্প অল্প করে শুরু করুন পড়া। কিন্তু আমরা কি দিতে পাবো স্যার? আমরা বিএড। বিএড, বিএড থাকলে আপনি দিতে পারবেন না আপার প্রাইমারি? স্যার এর আগে তো শুনছিলাম যে বিএড করা থাকলে নাকি পাবে না, ডিএড লাগবে, ডিএলএড যেটা। না না না, না স্যার, ওটা হচ্ছে প্রাইমারির জন্য, ওটা শুধু প্রাইমারির জন্য, অনলি যারা প্রাইমারি প্রাইমারিতে। তারা বিএড, যারা প্রাইমারি। প্রাইমারিতে যারা পরীক্ষা দেবে, অনলি ফর দেম ডিএলএড ইজ ম্যান্ডেটরি। কিন্তু যারা আপার প্রাইমারিতে পরীক্ষা দেবে তাদের জন্য ডিএলএড প্লাস বিএড দুটোই হবে, এনসিইআরটির এনসিটির নিয়ম অনুযায়ী। বুঝতে পেরেছেন? সুতরাং স্যার বল হ্যাঁ বলুন।
স্যার বলছি আপার প্রাইমারিটা কোন মাসের দিকে হতে পারে, পুজোর পর না ডিসেম্বর পুজোর থেকে আগে? ফেব্রুয়ারির মধ্যে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং সেই রকম ভাবেই হবে, কারণ অলরেডি যে টিচার নিয়োগের কথা বলা হয়েছে 50,000 মতো, তার মধ্যে কিন্তু আপার প্রাইমারিটা পড়ছে। আর এটা একদম ক্লিয়ার কাট বলেছেন মানে মুখ্যমন্ত্রী, যে আগামী মার্চ মাসের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। দেখা গেল আমার 9, 10 বা 11, 12 এর পরীক্ষা আমার কাছে স্বপ্ন, ঠিক আছে, কিন্তু ওটা এখন হলো না, কিছুদিন পরে হলো, কথার কথা। কিন্তু আমার আপার প্রাইমারিটা যদি এখন হয়, তাহলে আমি এটাতে দেবো না কেন? বা এটাতে চাকরি পেলে আমি কেন করবো না? চাকরি তো পেলে আর কেউ ছাড়ে? তাহলে অবশ্যই আমাদের উচিত এর সাথে সাথে আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নিতে থাকা, ঠিক আছে? স্যার বলছি শিশু মনস্তত্ত্বের কোন বই পড়লে ভালো হবে? অ্যাকচুয়ালি শিশু মনস্তত্ত্বের যে বিএড এর বইগুলো আপনি পড়েছেন কখনো? আর ছিল আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ। বিএড এর বইগুলো পড়ুন, এখন থেকে শুরু করুন পড়া, ঠিক আছে? আর থিওরি গুলোকে ওয়াচ করুন। থিওরি বলতে মনস্তত্ত্বের থিওরি যেগুলো রয়েছে, পিয়াজেট, কোহলবার, ভাইগোডস্কি, চমস্কি, তারপরে এরিক হ্যাঁ এরিকসন, ফ্রয়েড, সিগমুন্ড ফ্রয়েড, বান্দুরা, সুবেল, ব্লুম, বা প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, কোহলার, এই যে থিওরিজ গুলো রয়েছে, থিওরিজ গুলো ভালো করে পড়তে শুরু করুন। প্রতিদিন একটা করে থিওরি পড়ুন, তাহলে হবে। আর মানে এটা চক আউট করে নিন যে আপনি এইভাবে এইগুলো পড়বেন পরপর। দরকার পড়লে আমি হেল্প করে দেবো, কিন্তু পড়তে হবে, ঠিক আছে? না পড়লে কিন্তু চাকরি হবে না। সামনে কিন্তু তারাই পাবে চাকরি যারা পরিশ্রম করবে। দরকার পড়লে আপনি ক্লাস করুন, বাংলা তো আপনার এখান থেকে হয়ে যাবে, বাংলার ব্যাকরণের পার্টে আপনার কোনো সমস্যা হবে না। আপনি ইংরেজি গ্রামারের যে জায়গাগুলো রয়েছে, একটু আর্টিকেল, প্রিপোজিশন, একটু পার্টস অফ স্পিচ, একটু টেন্স, একটু ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এগুলো একটু হালকা হালকা করে করুন। আমরা তো সবাই ম্যাচিওর্ড, আমাদের ব্রেন এখন, সুতরাং আমরা তো করতে পারবো আশা করা যায়, তাই না? স্যার, চেষ্টা তো করাই যায়। স্যার আপনি আপার প্রাইমারির জন্য পড়াচ্ছেন? পড়াই বলতে আমি তো বাংলার সিডিপিটা এমনি করাই আপারের জন্য, ঠিক আছে? তো সেখানে আপনাদের লিংক দিয়ে দেবো, আপনারা অ্যাটেন্ড করতে পারলে করে যাবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, সিডিপিটা হলে ভালো হয়। হ্যাঁ, তাহলে ওখানে অ্যাটেন্ড করে যাবেন। আমি লিংক দিয়ে দেবো, আর ক্লাসের রুটিনটা আমি জানিয়ে দেবো গ্রুপে। আপনারা সেই মতন ক্লাসে জয়েন করে যাবেন, ঠিক আছে? অনলাইনে তো ক্লাস করায়, সেখানে জয়েন করে যাবেন, ঠিক আছে স্যার। ঠিক আছে? আচ্ছা, এবার দেখুন, এখানে প্রত্যেকটাতে আপনার স্বরধ্বনি লোপ পেয়েছে শেষ থেকে। আজি থেকে আজ, রাশি থেকে রাস, ফাঁসি থেকে ফাঁস, লজ্জা থেকে লাজ। তো এগুলো হচ্ছে অন্ত স্বরলোপের উদাহরণ। অন্ত স্বরলোপে আহ আরো অনেক উদাহরণ আমরা দিতে পারি, যেমন জোনাকি থেকে জোনাই। হুম, জোনাকি থেকে জোনাই, এটাতে কি স্বরলোপ হলো বলুন তো, না ব্যঞ্জন লোপ হলো? ব্যঞ্জন লোপ হয়েছে স্যার। তাহলে এটা আমার, এই এই উদাহরণটা আমার এখানে তো খাটবে না। তাহলে আমার এখান থেকে একটা উদাহরণ, তাহলে আমরা কি বের করতে পারি? জোনাকি থেকে জোনাক। জোনাকি থেকে কি লিখতে পারি? জোনাক। সন্ধ্যা থেকে আমরা কি লিখতে পারি? সন্ধ্যা। থেকে আমরা আকার তুলে দেবো কিভাবে? নাসিক কি ভবন করব, প্লাস ক্ষতিপূরণ দীর্ঘি ভবন করব, করে লিখবো সাজ। এই হচ্ছে অন্তঃসরল। তাহলে যেটুকু এখনো পর্যন্ত করালাম, একটুখানি একটু ওয়াচ করে নিন না, একটুখানি দেখে নিন। এইটা স্যার একবার বলুন আমি। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান। স্যার এই জোনাকি থেকে জোনাই এই জায়গাটা আরেকবার বলুন একটু, আমি কেটে গেছি। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট আমি বলছি, একটা মিনিট দাঁড়ান।
আচ্ছা, কোনটা বলছেন বলুন আরেকবার, বলে দিচ্ছি। এই জোনাকি থেকে জোনাই এই জায়গাটা কি বললেন? ও, জোনাকি থেকে জোনাই। ওই যে এই জোনাই শব্দটা কোথায় পেয়েছেন বলুন তো? একটা কবিতাতে আছে। স্যার ওই কাজলা নদীটাতেই সবাই আছে। মাথার উপর, ওই হ্যাঁ, বাঁশ ওখানেই আছে, বাগানের মাথার উপর পা রেখেছে। ওখানেই আছে। তাহলে আমি যদি জোনাকি থেকে জোনাই লিখি, তাহলে আমার কটা উড়ে গেল শেষ থেকে। তাহলে এটা যদি আমি লিখি, তাহলে আমার এটা অন্ত ব্যঞ্জন লোভ হবে, অন্ত ব্যঞ্জন লোভ হবে, স্বরলোভ হবে না, ঠিক না? কিন্তু যদি স্বরলোভ করতে চাই, মানে স্বরধ্বনিকে তুলে দিতে চাই, তাহলে আমাকে হ্রস্বইটাকে তুলে দিতে হবে, কটাকে রাখতে হবে। তাহলে জোনাকি থেকে কি হচ্ছে? জোনা। জোনা। এটাই বললাম, এইটাই বললাম যে এটা এইভাবে করতে হবে। তাহলে অন্ত সরলভ হয়ে গেল। আজকে আমরা আরেকটুকু করব, করে আজকের মতন কমপ্লিট করব। সেটা হচ্ছে ব্যঞ্জন লোপটা আজকে করে নেব। স্বরলোপ করলাম, এবার ব্যঞ্জন লোপটা করে নিই। করলে আমাদের অন্তত লোপের আর আগমের জায়গাটা কমপ্লিট হয়ে যাবে। ব্যঞ্জন লোপ দেখুন, ব্যঞ্জন লোপ একই রকম ভাবে আদি, মধ্য এবং অন্ত তিনটেই আছে। আমি আর ব্যঞ্জন লোপ বলে লিখলাম না, এমনি বুঝতে পারবেন তো। দেখুন, হ্যাঁ স্যার, অসুবিধা নেই। আদি ব্যঞ্জন লোপ হচ্ছে স্ফটিক। স্ফটিক থেকে দন্তস্ব উড়ে গেল, তাহলে হয়ে গেল ফটিক। আচ্ছা, আদি ব্যঞ্জন লোপ কখন হয়? যখন স্বরধ্বনি আনতে পারবো না, না যখন আমি প্রথমে স্বরধ্বনি আনতে পারছি না, কোনো রকম ভাবে আনা যাচ্ছে না, উচ্চারণ করা যাবে না, সেক্ষেত্রে আমরা ব্যঞ্জন ধ্বনিটাকে লোপ করে দিতে পারি, যাতে করে আমাদের অসুবিধা না হয়। যেমন স্থান থেকে স্থান না বলে আমরা বলছি থান, থান থয়কা দন্তন। যেমন গ্রাহক, গ্রাহক সেবা কেন্দ্র, তো গ্রাহক না বলে অনেক বলে গ্রাহক, উচ্চারণ করছে, তাড়াতাড়ি করে উচ্চারণ করতে গিয়ে রফলাটাকে তুলে দিচ্ছে। তো এইগুলো হচ্ছে আদি ব্যঞ্জন লোপের উদাহরণ। মধ্য ব্যঞ্জন লোপের উদাহরণ কি? ফলাহার, ফল আকার ফলাহার থেকে এই হটাকে উড়িয়ে দিলাম, লিখলাম ফলার। যেমন ফাল্গুন, ফয়াকার লয়গা সুদন্তন, ফাল্গুন থেকে আমরা কি লিখছি? ফাগুন। কার্পাস, কয়াকার পয়রে বাকার দন্তস্ব, কার্পাস থেকে আমরা কি লিখছি বা লিখতে পারি? কাপাস। আমরা গোষ্ঠ, গয়কার মূর্ধন্য শয়ট হয়, গোষ্ঠ থেকে আমরা কি লিখতে পারি? গোঠো। সেই মনে আছে শ্রীকৃষ্ণ কীর্তনের লাইনটা, এ গোঠো গোকুলে, কেনাবাসী বায়ে বড়াই কালিনী নই কুলে, কেনাবাসী বায়ে বড়াই এ গোঠো গোকুলে। মনে পড়ছে? তাহলে গোষ্ঠ থেকে গোঠো, এগুলো হচ্ছে মধ্য ব্যঞ্জন লোপের উদাহরণ। এবার অন্ত ব্যঞ্জন লোপের উদাহরণ দিই। যেমন খুবই ইজি উদাহরণ, আলোক, আলোকের এই ঝর্ণা ধারায়, সেই আলোক থেকে আলোকের ক তুলে দিন, চলে আসছে আলো, তাহলে অন্ত ব্যঞ্জন লোপ হলো। যেমন জোনাকি থেকে জোনা, একটু আগে বলেছিলাম, থেকে জোনাই। যেমন বধূ, বধ হয় দীর্ঘ, বধূ থেকে কি লিখছি আমরা? বউ। যেমন সাহু, সাহুকার থেকে আমরা লিখছি সাও, এটা একটা টাইটেল আছে, সাও। যেমন কুটুম্ব, কুটুম্ব কয়সু টয়সু ময় বয়, এই বটাকে তুলে দিলাম, কুটুম্ব থেকে কি লিখছি? কুটুম। এগুলো হচ্ছে অন্ত ব্যঞ্জন লোপের উদাহরণ। তাহলে আদি ব্যঞ্জন লোপ, মধ্য ব্যঞ্জন লোপ, অন্ত ব্যঞ্জন লোপ। তাহলে এইভাবে ব্যঞ্জন লোপ গুলো আমরা করলাম। আর ওদিকে তাহলে আজকে আমরা শুধু
ধ্বনির আগম আর ধ্বনির লোপটা কমপ্লিট করলাম, পুরোটাই করেছি। এবার ধ্বনির রূপান্তর আছে আর স্থানান্তর আছে, ওটা একটা দিনে সম্ভব নয়, শেখাতে হচ্ছে, তাই জন্য। নইলে বললে এমনি মুখে বললে হয়ে যেত, কিন্তু বলছি ব্যাখ্যা করে করে, তো একটু দেরি হবে। ঠিক আছে, এবার বলুন প্রবলেমের জায়গা বলুন, যদি না থাকে তাহলে আমরা এখানে ক্লাসের আজকের মতো নীতি ঘটাবো, আর ওই নোটটা আমি দিয়ে দেবো, পড়বেন, কালকে চর্যাপদের পরীক্ষা হবে। স্যার বলছে আগের দিন যে পরীক্ষাটা হলো ওর অ্যান্সার গুলো দিলে ভালো হতো। হ্যাঁ, দিয়ে দেবো, আমি সময় পাইনি এই দুদিনের মধ্যে, আজকে রাত্রের মধ্যে বা ঠিক কালকের আছে। মধ্যে পাঠিয়ে দেবো। স্যার তবে এক্সামটা কালকেই হবে চর্যাপদের? হ্যাঁ, চর্যাপদের এক্সাম কালকে হবে। স্যার একটু রাতের দিকে দেবো আমি। স্যার তাহলে পিডিএফটা আজকে রাতে একটু দিলে ভালো হতো। আমি এখনই পিডিএফটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, পিডিএফটা এখনই দিয়ে দিচ্ছি, আপনারা একটু পড়ুন, পড়ে ওটা করুন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এটুকু থাকলো, হ্যাঁ। ওকে স্যার। হ্যাঁ ওকে স্যার।